আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমে লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায়, রোগীর চাপ বেড়েছে হাসপাতালে। আইসিইউ যেন সোনার হরিণ, মিলছে না আইসোলেশন বেডও। লকডাউনের মধ্যে চালু হয়েছে অভ্যন্তরীণ ফ্লাইট, অর্ধেক আসন খালি রেখে বিদেশগামী ও বিদেশ ফেরত যাত্রী পরিবহন করছে ইউএস বাংলা ও নভো এয়ার। সিলেটে একদিনে করোনা আক্রান্ত শনাক্তের সর্বোচ্চ রেকর্ড, আক্রান্ত ছাড়ালো 26,000। সারা দেশে করোনায় আরও 132 জনের প্রাণহানি, 24 ঘন্টায় 8,500 আক্রান্ত শনাক্ত, 2 জনের প্রাণহানি। সিলেটে লকডাউনে বিয়ের আয়োজন, বর ও কনেবাহী বিয়ের গাড়ি আটকে জরিমানা। করোনা মহামারী থেকে পরিত্রাণ পেতে মসজিদে মসজিদে বিশেষ প্রার্থনা, মোনাজাতে কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। দক্ষিণ সুনামগঞ্জের বড় মুহায় কলেজ ছাত্র নাজিমুল হত্যার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। প্রবাসীদের সার্বিক পরিস্থিতি নিয়ে বাহরাইন নিযুক্ত রাষ্ট্রদূতের সাথে সেখানকার বাংলাদেশি সাংবাদিকদের মত বিনিময়। শনিবার থেকে শুরু হচ্ছে বাদ পড়া প্রবাসীদের করোনার টিকা প্রদান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায়, রোগীর চাপ বেড়েছে সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে। বিশেষ করে আইসিইউ বেড যেন হয়ে উঠেছে সোনার হরিণ। কোনো হাসপাতালেই মিলছে না আইসিইউ বেড, ফলে অনেক রোগী শ্বাসকষ্ট নিয়েই মারা যাচ্ছেন। হাসপাতালগুলোতে করোনা চিকিৎসার জন্য আইসোলেশন বেডেরও সংকট দেখা দিয়েছে। সিলেট বিভাগের একমাত্র কোভিড ডেডিকেট শামসুদ্দিন আহমদ হাসপাতালেও মিলছে না আইসিইউর সিট। হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার সুশান্ত কুমার মহাপাত্র জানান, 100 শয্যার হাসপাতালটির 84টি আইসোলেশন বেডে 74 জন রোগী ভর্তি আছেন, আর আইসিইউর 16টি বেড সবকটিতেই রোগী পরিপূর্ণ। ফলে আইসিইউ সাপোর্ট লাগবে এমন গুরুতর অসুস্থ কোনো রোগীকে হাসপাতালে ভর্তি করা সম্ভব হচ্ছে না। এছাড়া আইসোলেশনের যে 10টি বেড খালি আছে তা খুব বেশি সময় খালি থাকার সম্ভাবনা নেই। আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের বেশিরভাগই অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের 2 ব্লক মিলে আইসিইউ বেড 20টি। এর মধ্যে কোভিড রোগীদের জন্য 10টি ও অন্যান্য রোগীদের জন্য 10টি বেড বরাদ্দ। শুক্রবার দুপুরে খোঁজ নিয়ে জানা গেছে 20টি বেডের সবকটি রোগীতে পূর্ণ। হাসপাতালের উপপরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় জানান, হাসপাতালে কোভিড সাসপেক্টেড ও আক্রান্ত রোগী আগের চেয়ে বেশি আসছেন। চিকিৎসা নিয়ে মানুষের মধ্যে আস্থা বাড়ায় রোগীরা হাসপাতালমুখী হওয়ায় চাপ বাড়ছে। সিলেট প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার নাসিম আহমদ জানান, সিলেটে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা 55টি। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে 16টি সহ সিলেটের সবকটি বেসরকারি হাসপাতাল মিলে আইসিইউ বেড রয়েছে 62টি। এর মধ্যে উসমানী ও শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন বেড রয়েছে প্রায় 450। এর মধ্যে 10 ভাগও এখন খালি নেই। ডাক্তার নাসিম আরও জানান, হাসপাতালে ভর্তি কোভিড রোগীদের আগের চেয়ে অনেক বেশি অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। এই অবস্থায় অক্সিজেন সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানান তিনি। এদিকে বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় সরকারি হাসপাতালে সিট না পেয়ে অনেকেই রোগীকে ফের বাসায় নিয়ে যাচ্ছেন। ফলে প্রয়োজনীয় চিকিৎসা প্রাপ্তি থেকেও বঞ্চিত হচ্ছেন তারা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলছে সর্বাত্মক লকডাউন চলাকালে আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকলেও বন্ধ করা হয়েছে অভ্যন্তরীণ ফ্লাইট। তবে বিদেশগামী ও বিদেশ থেকে ফেরত যাত্রীদের জন্য চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার রুটে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। শুক্রবার থেকে অর্ধেক আসন ফাঁকা রেখে বিদেশগামী ও বিদেশ ফেরত যাত্রী পরিবহন শুরু হয়েছে। বিদেশগামী ও বিদেশ ফেরত যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে ইউএস বাংলা এয়ারলাইন্স ও নভো এয়ারকে যাত্রী পরিবহনের অনুমতি দিতে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহমুদ আলীকে চিঠি দিন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন এমপি। তার চিঠির প্রেক্ষিতে বেবিচক অভ্যন্তরীণ রুটে বিদেশগামী ও বিদেশ ফেরত যাত্রী পরিবহনে এ 2 এয়ারলাইন্সকে অনুমতি দেয়। বেবিচক সূত্র জানায়, সাধারণ যাত্রীরা অভ্যন্তরীণ ফ্লাইটে চড়তে পারবেন না। আন্তর্জাতিক ফ্লাইটের টিকিটের কপি দেখিয়ে অভ্যন্তরীণ ফ্লাইটে চড়া যাবে। শুক্রবার থেকে স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে ইউএস বাংলা ও নভো এয়ারে বিদেশগামী ও বিদেশ ফেরত যাত্রী পরিবহন শুরু করেছে। চট্টগ্রাম ও সিলেট রুটে 5টি ফ্লাইট পরিচালনা করছে এ 2 এয়ারলাইন্স।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান সূত্র জানায়, সকাল থেকে ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা চট্টগ্রাম ঢাকা এবং ঢাকা সিলেট ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করছে। 70 আসনের উড়োজাহাজ গড়ে 35 থেকে 40 জন যাত্রী পরিবহন করা হয়। কাতারের দোহা, সৌদি আরবের দাম্মাম, রিয়াদের জেদ্দা এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজা থেকে ঢাকায় আসা যাত্রীরা এসব ফ্লাইটে ছিলেন। অতীতের সব রেকর্ড ভেঙে সিলেটে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। শুক্রবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় সিলেট বিভাগে 302 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সিলেটের 4টি ল্যাবে নমুনা পরীক্ষায় এই আক্রান্ত শনাক্ত হন। এ নিয়ে সিলেট বিভাগে আক্রান্ত শনাক্তের সংখ্যা 26,000 ছাড়ালো। আর গেল 24 ঘন্টায় সিলেটে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 2 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেটের বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া এ তথ্য নিশ্চিত করেন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে যে 302 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন তার মধ্যে 215 জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে মৌলভীবাজার জেলার 52, হবিগঞ্জের 25 ও সুনামগঞ্জের 10 জন রয়েছেন। নতুন এই 302 জন সহ সিলেট বিভাগে আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 26,283 জন। এই 2/3 সিলেট জেলার। সিলেটে এখন পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছেন 17,409 জন। এছাড়া সুনামগঞ্জে 3,016 জন, হবিগঞ্জে 2,281 জন, মৌলভীবাজারে 3,077 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেল 24 ঘন্টায় সিলেটে করোনা থেকে সুস্থ হয়েছেন 105 জন। এর মধ্যে 82 জনই সিলেটের, 21 জন মৌলভীবাজারের ও 2 জন সুনামগঞ্জের। আর সব মিলিয়ে বিভাগে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে 23,777 জন। এর মধ্যে সিলেটে 16,152, সুনামগঞ্জে 2,830, হবিগঞ্জে 2,110 ও মৌলভীবাজারে 2,685 জন। সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় যে 2 জন মারা গেছেন তারা সিলেট জেলার বাসিন্দা। আর শুরু থেকে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 480 জন। এর মধ্যে সর্বোচ্চ 393 জন সিলেট জেলার। এছাড়া সুনামগঞ্জের 33, হবিগঞ্জের 19 ও মৌলভীবাজারে করোনায় মারা গেছেন 35 জন। সারা দেশে গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 132 জনের মৃত্যু হয়েছে, যা একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ পর্যন্ত করোনায় দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো 14,778 জন। এর আগে গত 27 জুন 119 জন, 30 জুন 115 জন ও 1 জুলাই সর্বোচ্চ 143 জনের মৃত্যু হয়। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সারা দেশে গেল 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 8,483 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 9,30,042 জন। গেল 24 ঘন্টায় দেশে নমুনা সংগ্রহ করা হয় 30,385 জনের, আর পরীক্ষা করা হয় 30,012টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 28.27%। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 66,70,994টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার 13.94%। গেল 24 ঘন্টায় মারা যাওয়া 132 জনের মধ্যে 35 জন খুলনার। এছাড়া ঢাকার 30 জন, চট্টগ্রামের 24 জন, রাজশাহীতে 24 জন, বরিশালে 2 জন, সিলেটে 2 জন, রংপুরে 9 জন ও ময়মনসিংহে 6 জন মারা গেছেন। মারা যাওয়ার মধ্যে 81 জন পুরুষ ও 51 জন নারী। এদের মধ্যে 13 জন বাসায় মারা গেছেন, বাকিরা হাসপাতালে। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া 14,778 জনের মধ্যে পুরুষ 10,496 জন ও নারী 4,282 জন। গত 8 মার্চ দেশে প্রথম 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর 10 দিন পর 18 মার্চ দেশে এ ভাইরাসের আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। সিলেটে বর ও কনেবাহী বিয়ের গাড়ি আটকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেল 5:15টার দিকে নগরীর হুমায়ুন রশিদ চত্বর এলাকায় গাড়ি আটকে তাদেরকে 10,000 টাকা জরিমানা করা হয়। বরপক্ষের লোকজনের দাবি, লকডাউন ঘোষণার আগেই বিয়ের তারিখ ধার্য করা হয়েছিল। তারিখ পেছাতে না পারায় তারা সীমিত পরিসরে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। শুক্রবার বিকেলে 5:15টার দিকে বর কনেবাহী একটি মাইক্রোবাস হুমায়ুন রশিদ চত্বর এলাকায় আসলে পুলিশ গাড়িটি আটকায়। গাড়ির ভিতরে বর ও কনে দেখে খবর দেওয়া হয় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে 10,000 টাকা জরিমানা করা হয়। বরপক্ষের লোকজন জানান, লকডাউনে সব ধরনের সামাজিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা আছে সেটা তারা জানতেন, কিন্তু বিয়ের তারিখ আগেই নির্ধারিত থাকায় বিশেষ অসুবিধার কারণে তারা তারিখ পরিবর্তন করতে পারেননি। তাই সীমিত পরিসরে শুধু একটি মাত্র মাইক্রোবাস নিয়ে তারা কনেকে আনতে গিয়েছিলেন। এরই মধ্যে তারা ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি হতে হয়েছে।
কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে সিলেটে জুম্মার নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর দরবারে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি দেওয়ার জন্য বিশেষ দোয়া করেছেন। এ সময় মুসল্লিরা সৃষ্টিকর্তার উদ্দেশ্যে মুনাজাতে দুহাত তুলে কান্নায় ভেঙে পড়েন। মসজিদে মসজিদে খুতবা ইমামরা মহামারী থেকে জীবন রক্ষার করণীয় সম্পর্কে পবিত্র কুরআন ও হাদিসের নির্দেশনা তুলে ধরেন। একই সঙ্গে খুতবায় আপাতত গণজমায়েত এড়িয়ে চলা, করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকতে ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি আহ্বান জানানো হয়। নামাজ শেষে মুনাজাতে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সবাইকে সুরক্ষিত রাখতে এবং এ ভাইরাসে আক্রান্ত রোগীদের আরোগ্য কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। বিশেষ করে বাংলাদেশে যারা করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য দান করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। শুক্রবার সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও শাহপুরান রহমতুল্লাহ আলাইহির দরগার মসজিদ সহ নগরীর বিভিন্ন মসজিদে বিশেষ মুনাজাতে করোনা মহামারী থেকে মুক্তি চেয়ে দোয়া করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে করোনা পরিস্থিতিতে সিলেটের মসজিদে স্বাভাবিক সময়ের চেয়ে কম মুসল্লি দেখা গেছে। মসজিদে আসা মুসল্লিদের স্বাস্থ্যবিধি মেনে জুমার নামাজ আদায় করেন। দক্ষিণ সুনামগঞ্জের বড়মুহা গ্রামে কলেজ ছাত্র নাজিমুল হত্যার প্রতিবাদে মানববন্ধন করে বড়মুহা গ্রামবাসী। শুক্রবার জুম্মার নামাজের পর বড়মুহা দারুল উলুম মাদ্রাসার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জাওবা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র নাজিমুল হককে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদ জানিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান গ্রামবাসী। জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান তারা। সমাজকর্মী আব্দুল্লাহ নুমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত নাজিমুলের পিতা আনসার মিয়া, প্রবীণ ব্যক্তিত্ব হাবিবুল্লাহ জায়গিরদার, ইউপি সদস্য তারা মিয়া, আক্তার ভুইয়া, সৈয়দ রুম্মান, ডাক্তার সুয়েব জায়গিরদার। গেল 27 জুন ক্রিকেট খেলার বিরোধের জেরে বাড়িতে হামলা চালিয়ে কলেজ ছাত্র নাজিমুলকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয়। না, আমি বাসা থেকে খবর পাইছি যে এখানে তারা আটক হয়েছে। আমি এই জন্য দৌড়িয়ে আসছি। না, আমার কিছু না, আমার পাশের বাসা, ওরা খুব গরিব মানুষ, ওরা সবাই মিলে মানে আমরা সবাই ই করে দিয়ে দেওয়া হয়েছে আর কি। জি না, ওইটা তো লকডাউনের আগে ডেটটা ছিল আর কি। তারপরেও আমরা লোক সংখ্যা কম, গাড়িতে মনে দেখছেন 4-5 জন আছে, ওরা ওই 4-5 জনই গেছে, বেশি গেছে না। প্রবাসীদের সার্বিক পরিস্থিতি নিয়ে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলামের সঙ্গে বাহরাইনস্থ বাংলাদেশি সাংবাদিকদের নেতৃবৃন্দের সাথে ভার্চুয়াল মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4টায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। প্রবাসীদের কল্যাণে সমসাময়িক বিভিন্ন সময় রাষ্ট্রদূত সাংবাদিকদের অবহিত করেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম ও দূতালয়ের প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম। বিশেষ করে আলোচনায় গুরুত্ব দেওয়া হয়েছে বাহরাইন ও প্রবাসী যারা ছুটিতে দেশে গিয়ে আটকা পড়েছেন এবং স্বাভাবিক ফ্লাইট চালুর বিষয়, দেশে আটকা পড়া প্রবাসী যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের বিষয়, এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। যারা বিভিন্ন কারণে এখনো ভ্যাকসিন গ্রহণ করেনি তাদের শনিবারে শীতরামলে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যে কেউ পাসপোর্টের কপি ও সিপিআরের কপি বা অন্য যে কোনো ডকুমেন্ট পেপার নিয়ে ভ্যাকসিন গ্রহণ করার আহ্বান জানান রাষ্ট্রদূত। দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া লিঙ্কে আবেদন করার আহ্বান জানানো হয়। এমন আয়োজন করায় দূতাবাস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান সাংবাদিকরা। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।